যে রাজনীতি না সংগঠন 2024-এ দাঁড়িয়ে এখন কোনটা প্রয়োজন? সংগঠন। নওশাদ সিদ্দিকীর রাজনীতি না সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের রাজনীতি এখন খুব গুরুত্বপূর্ণ? আসলে কোনোটাই গুরুত্বহীন নয়, দুটোরই গুরুত্ব আছে এবং দুটোর আলাদা আলাদা গুরুত্ব আছে। দুটো যেমন আলাদা প্ল্যাটফর্ম আছে, তেমন আলাদা নিরিখে তাদের গুরুত্ব আছে। এই সংখ্যালঘু যুব ফেডারেশন নাকি ফ্রন্ট পেজ একাডেমি, এই দুটো কি আমার কাছে দুটোই প্রিয়। কেননা আমার কাছে আমি সংগঠন আমার নেশা, আর এই সংখ্যালঘু যুব ফেডারেশনের যে প্রচেষ্টা এবং মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পিছনে আমার যে মেহনত, তা সেই মেহনত আর এই সংগঠন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার, ফ্রন্ট পেজ একাডেমিকে অল্প দিনে সাজিয়ে গড়ে তোলার জন্যে গোটা রাজ্য থেকে ছাত্র আসার ক্ষেত্রে একটা বড় সহায়ক হিসাবে কাজ করেছিল। যে আপনার নামে একটা গুঞ্জন শোনা যায় যে আপনি সেই আন্দোলন করে এখানে রাজনীতির একটা ফায়দা আপনি খুব নিয়েছেন, মানে সেটা মুলায়ম সিং মানে সে যাদবের কাছ থেকে, এই কথাটা কতটা সত্য এবং এর বাস্তবতাটা কি? আসলে আন্দোলনের বা রাজনীতি থেকে যদি কোনো স্বার্থ নিতে হয় তাহলে হয় শাসক দলে যেতে হয়, আর তা না হলে ফ্রন্টে থাকা বিরোধী রাজনৈতিক দলে যেতে হয়। আমি এমন একটা রাজনৈতিক দল বেছে নিয়ে দলে গিয়েছিলাম যে রাজনৈতিক দলের পরিচিতি পশ্চিমবাংলায় ছিল না। আপনারা দেখছেন আওয়ার ভয়েজের পক্ষ থেকে আমি মাহাপুর মণ্ডল। তো আজকের অতিথি, আজকের গেস্ট অত্যন্ত মানে আমাদের কাছে প্রিয়, বিশেষ করে আমাদের যত ওয়েস্ট বেঙ্গলের আন্দোলন বা আরও বিভিন্ন লড়াইয়ের তিনি একদম প্রথম সারির লিডার বলা যেতে পারে। তো মানে বিশিষ্ট মানে সংগঠক এবং শিক্ষা আন্দোলনের অন্যতম মুখ আমাদের কামরুজ্জামান সাহেব আমাদের স্টুডিওতে আপনাকে আজকে স্বাগত। প্রথমে বলবো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বয়স বাড়ছে, নানা প্রতিকূলতা আছে, কিন্তু তার মধ্যেও ভালো আছি। আচ্ছা, তো আওয়ার ভয়েজে এসে আপনার মানে অভিজ্ঞতা, বা প্রথমে বলবো যে আপনার এই দীর্ঘ জীবন একটা লড়াই আন্দোলন দিয়ে আপনি কলকাতার রাজপথের দীর্ঘদিনের সাথী। আপনি বিশেষত যে সময় আন্দোলন কী জিনিস এটা খুবই কম মানুষই জানতো, একটা সে ছাত্র আন্দোলন থেকে নিয়ে বিশেষত পুরো মাদ্রাসা থেকে নিয়ে এই সংগ্রামী জীবনের ইচ্ছাটা কবে আপনার হয়েছে? আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আওয়ার ভয়েসকে। মানুষের, বিশেষ করে মুসলিমদের মধ্যে যারা সমাজকর্মী, যারা সমাজে নানাভাবে কাজ করে থাকেন, তাদের তুলে ধরার জন্যে। আমার আন্দোলন একটা বড় নেশা এবং আমি আমার জীবনে সফল মনে করি এই কারণে যে আমার আন্দোলনটা শিক্ষা আন্দোলন। ছোটবেলাতে ছিল মাদ্রাসা ছাত্র আন্দোলন, মাদ্রাসা শিক্ষার স্বার্থে আন্দোলন। এখন সামগ্রিক অনগ্রসর পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর সন্তানদের মূল স্রোতে তুলে আনার জন্যে, কর্মমুখী এডুকেশন দেওয়ার জন্যে এবং সবাই যাতে কাজের জন্যে যোগ্য হতে পারে সেরকম একটা এডুকেশন দেওয়ার জন্যেই আমাদের লড়াই সংগ্রাম চলছে। আমি যে এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং এই শিক্ষা আন্দোলনটাকে একটা জায়গা পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, সেজন্য আমি মহান আল্লাহর কাছেই শুকরিয়া জ্ঞাপন করি। অনেকেই অনেক নানাভাবে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেন, আর্থিক সাহায্য, কিন্তু আমি 2010 সালের শুরুতে যখন ফ্রন্ট পেজ একাডেমি তৈরি করি তখন আমি আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম যে আল্লাহ, আমি শুধু তোমারই মুখাপেক্ষী, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী যেন আমাকে না হতে হয়, দুনিয়ার কোনো মানুষের কাছে যেন পয়সা সাহায্য হিসাবে না চাইতে হয়। মহান আল্লাহ যে আমাকে সেই জায়গায় এখনো রেখেছেন, এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি। একটা কথা বলবো যে আপনার আন্দোলন শুরু প্রথম দিন, সেই দিনকে আপনার মনে আছে? একটা ছাত্র, তখন আমি হুমায়ুপুর মাদ্রাসায় পড়ি, ছাত্রটি বাস থেকে পড়ে গিয়েছিল এবং বাসের কন্ট্রাক্টর তাকে ঠেলে ফেলে দিয়েছিল। আমরা সে সময় মাদ্রাসার ছাত্ররা সম্মিলিতভাবে মধ্যম গ্রামে 93
বাস রুটটা অবরোধ করি, বাদু রোড, এবং অবরোধ করার পরে কোনোভাবেই আমরা নথি স্বীকার করিনি। বিচার চেয়েছিলাম, অপরাধীর শাস্তি চেয়েছিলাম, কিন্তু তারপরে বারাসাত থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এনে তুলে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করে এবং শেষ পর্যন্ত আমাদের দাবি মেনে নিতে তারা বাধ্য হয়েছিল। তারপরে আমরা মানুষের কষ্ট না দিয়ে রাস্তা অবরোধ তুলে নিয়েছিলাম। এটা আমার ছাত্র জীবনে, যখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি, সেই সময়ের একটা আন্দোলন। অষ্টম শ্রেণী থেকে তখনও আমি পুলিশের চোখে চোখ রেখে কথা বলতাম, তখনও আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম এবং আমার মনে হতো যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং ওই বছরই যখন জর্জ ডব্লিউ বুশের বাবা জর্জ বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট, এবং যখন ওই তেলের দুনিয়ায় যখন বোমা পড়ছে ইরাকে, তখন কিন্তু কলকাতায় যে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন মিছিল করেছিল, আমি অত্যন্ত উৎসাহ নিয়ে আমি হুমায়ুনপুর মাদ্রাসার ছাত্রদের নিয়েও কলকাতায় সেই মিছিলে অংশ নিই সেই সময়। এবং আমি আনন্দিত এই কারণে যে আমি যখন সেকেন্ডারি লেভেলের মাদ্রাসায় পড়েছি অষ্টম শ্রেণী থেকে, তখন আমার বড়রাও আমার কথা মানতেন এবং আমার কথা শুনতেন। নেতৃত্ব দেওয়ার একটা, আমি যা বলতাম তারা আমাকে সমীহ করতো। এটা কি গড গিফট বলে আপনি কি মনে করেন? মহান আল্লাহই জানেন। এবং আমি যখন আলিয়াতে পড়তে গিয়েছি, তখন আমার উপরে আরো 3-4টে ক্লাসের ছাত্ররা পড়াশোনা করেন, কিন্তু তারাও আমার কোনো অনুরোধ বা আমার কোনো আন্দোলনে সাড়া দেওয়ার ক্ষেত্রে বা চাঁদা দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কার্পণ্য করেনি। কখনো আমার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তারা তোলেনি। এটা মহান আল্লাহর কাছে এক বড় শুকরিয়া। এবং যারা এই দীর্ঘদিন আন্দোলনের সঙ্গ দিয়েছেন, তাদের ভিতরে হয়তো 2-1জন বেঁচেও নেই, তো তারা নিষ্ঠার সঙ্গে আন্দোলনের সঙ্গ দিয়েছেন। এবং আমাদের সময়কালের যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু এখনো পর্যন্ত ছাত্ররা মনে রেখেছে এবং তখনকার সময়ের যারা ছাত্র সমাজের তারা মনে রেখেছেন যে ওই সময়ের মাদ্রাসার ছাত্রদের আন্দোলন ছিল একটা আলাদা আন্দোলন। শুধু নেতা অ্যাক্টিভ, বাকিরা ইনঅ্যাক্টিভ, এরকমটা নয়। নেতা কর্মী, সাধারণ মাদ্রাসার ছাত্ররা, তারা সবাই অ্যাক্টিভ, অত্যন্ত অ্যাক্টিভভাবে আন্দোলনে সঙ্গ দিয়েছেন, পয়সা দিয়েছেন, চাঁদা দিয়েছেন। এখানে একটা কথা বলবো, আপনি যেখানে আন্দোলন করতে যান, আমরা দেখেছি পুরো বিভিন্ন আপনার অফিসে বলেন, রাজপথে বলেন, আপনার এই টুপি পরা, প্রত্যেক জায়গায় একই ছবি, এটার পুরো বিষয়টা যদি একটু এসে খুলে বলেন। আমি যে মাদ্রাসায় পড়া একজন ছাত্র এবং আমার মাদ্রাসার এই আইডেন্টিটি আজকের নয়, আমার যত আন্দোলন, 1996 সালে মাদ্রাসা ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক হয়েছিলাম, সেই সময় থেকে যত ফটো তৈরি হয়েছে, আমার কখনো খালি মাথায় কোনো সভাতে আমি বক্তব্যও রাখিনি বা আমি কাউকে ফটোও তুলতে দিইনি। হয়তো দেখা গিয়েছে যে সাংবাদিকরা হোস্টেলে আমার বেডরুমে গিয়েও ফটো তুলতে চেয়েছে, আমি তাদের থামিয়ে দিয়ে বলেছি আমি টুপিটা পরে নিই, তারপরে আপনারা আমাকে ফটো তুলবেন। যে জীবনে যত আন্দোলন করেছেন, কোন আন্দোলন সব থেকে বেশি সাকসেসফুল বলে আপনি মনে করেন? আজকে মাদ্রাসা শিক্ষার যে দৈন্যতা ছিল, মাদ্রাসা শিক্ষার যে সার্টিফিকেটের মূল্যহীন ছিল, সেগুলো কাটিয়ে আজকে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করা গিয়েছে, আজকে মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার জন্য যে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, মাদ্রাসাগুলোতে কোয়ালিটি টিচার নিয়োগের জন্যে যে মাদ্রাসা সার্ভিস কমিশন তৈরি হয়েছে, এগুলো আন্দোলনের একটা বড় সাফল্য। এ সাফল্য আমার একার কোনোভাবেই নয়, এ সাফল্য তৎকালীন সময়ে যারা মাদ্রাসা ছাত্র আন্দোলন করেছেন, মাদ্রাসা ছাত্র আন্দোলনের সঙ্গ দিয়েছেন
এবং মাদ্রাসা শিক্ষকদের একটা বড় অংশ, তারা মাদ্রাসা শিক্ষক সংগঠন করেছেন, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা নিয়ে বলিষ্ঠভাবে কথা বলার ক্ষেত্রে তারা মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে কামরুজ্জামানের সঙ্গ দিয়েছেন, আমাদের ডাকে এসেছেন, পয়সা দিয়েছেন, আমাদের সঙ্গ দিয়েছেন, আমাদের সভায় নিজেদের মাদ্রাসার ছাত্রদের পয়সা দিয়ে তারা পাঠিয়েছেন। নানাভাবে নানান মানুষের জন্য বড় অবদান আছে, কিন্তু মাদ্রাসা শিক্ষা আন্দোলনের একটা ইতিহাস গড়ে উঠেছিল। এবং আমরা যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবকে নিয়ে এসে শহীদ মিনারে ঐতিহাসিক সভা করি, তখন মুলায়ম সিং যাদব বলেছিলেন যে আমি মাদ্রাসা শিক্ষার বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হরকিষেণ সিং সুরজিতের সঙ্গে, তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ওনাদের সঙ্গে আমি কথা বলবো, মাদ্রাসা শিক্ষার এই যে দুরবস্থা এটা কাটানোর জন্যে আপনারা আমার প্রতি আস্থা রাখতে পারেন। আমি জ্যোতিবাবু এবং হরকিষেণ সিং সুরজিতের সঙ্গে কথা বলে একটা সমাধান সূত্র বার করব। ঠিক এখানেই একটা প্রশ্ন আমার, আপনি নাম করলেন মুলায়ম সিং যাদব, আপনার নামে এটা ট্রু কিনা সেটাও আপনি পুরো বলবেন, যে আপনার নামে একটা গুঞ্জন শোনা যায় যে আপনি সেই আন্দোলন করে এখানে রাজনীতির একটা ফায়দা আপনি খুব নিয়েছেন, মানে সেটা মুলায়ম সিং সে যাদবের কাছ থেকে। এই কথাটা কতটা সত্য এবং এর বাস্তবতাটা কি? আসলে তো আন্দোলনের বা রাজনীতি থেকে যদি কোনো স্বার্থ নিতে হয় তাহলে হয় শাসক দলে যেতে হয়, আর তা না হলে ফ্রন্টে থাকা বিরোধী রাজনৈতিক দলে যেতে হয়। আমি এমন একটা রাজনৈতিক দল দলে গিয়েছিলাম যে রাজনৈতিক দলের পরিচিতি পশ্চিমবাংলায় ছিল না। এবং কেন গিয়েছিলাম? এই জন্যে যে একটা রাজনৈতিক দল যারা মাদ্রাসা ছাত্রদেরকে অকুণ্ঠভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি বুঝেছিলাম যে রাজনীতিতে গেলে আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যের ক্ষেত্রে হয়তো কিছুটা কালিমা লিপ্ত হতে পারে, কিন্তু কখনো কখনো কারো কারো কৃতজ্ঞতা প্রকাশ করতে যে হয়, সেখানে যদি নিজের কিছুটা ক্ষতিও হয় সেটা স্বীকার করে নিয়ে, সেই জন্যেই আমি রাজি হয়েছিলাম। তা না হলে আমি কংগ্রেস বা তৃণমূল রাজনৈতিক দলের হয়ে লড়তাম, আমি কেন সমাজবাদী পার্টি? জীবনে কতবার অফার এসছে আপনার? বহুবার। যেমন তৃণমূলের যারা নেতৃস্থানীয়, সর্বোচ্চ নেতৃস্থানীয়, তারা বলেছেন। সুলতান আহমেদ সাহেব আমাকে নিজে খবর নিয়ে এসেছেন, তার বক্তব্য যে দিদি জানতে চেয়েছেন যে তুমি কোথায় ভোটে দাঁড়াতে চাও। তখন তো বিরোধী দলনেতা ছিল পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী হওয়ার পরে আর যোগাযোগ রাখতাম না, তবে বলতেন যে কামরুজ্জামান তুমি ভালো খেলো, আর এসো রাজনীতির ন্যাশনাল টিমে তোমাকে খেলাবো। যাইনি। একদিন মুকুল রায়ও বললেন যে কামরুজ্জামান সামনে লোকসভা নির্বাচন, একটা কেন্দ্রের নামও বললেন যে ওখানে তোমাকে দাঁড়াতে হবে। আমি বললাম রাজনীতিটা আমি এখনই করব না, কেননা আমার জীবনের একটা বড় চেষ্টা যে আমি কোনো রাজনৈতিক দলের ওই সকালে একরকম বক্তব্য, সন্ধ্যায় আর এক রকম বক্তব্য, আমি ওই রকম বক্তব্যের প্রবক্তা হয়ে থাকতে চাই না। আমি সকালে যে কথাটা বলবো আমি বিকালেও সেই একই কথা বলবো, আমি সন্ধ্যাতেও একই কথা বলবো। আমি যেন সেই নীতি, সেই আদর্শের উপরে টিকে থাকতে চাই। আমার সেই নীতি আর সেই আদর্শের গ্যারান্টি দিয়েছে একমাত্র ইসলাম আর আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমি সেই আদর্শচ্যুত হতে চাইনি কখনো। তো একটা কথা বলবো, এই যে দীর্ঘ আন্দোলন বা আপনার এই যে লড়াকুক যে জীবনে এই সময়ে এসে আপনার বয়স হয়েছে, কি হারিয়েছেন আর কি পেয়েছেন? হারানোর আমার কিছু নেই। আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, তারপরে আল্লাহ আমাকে এখনো পর্যন্ত মানুষের সামনে দাঁড়িয়ে বলিষ্ঠভাবে কথা বলতে পারি, এর থেকে আর কি চাই? এখনো আমি মনে করি যে রাজনৈতিকভাবে আমার পদস্খলন ঘটেনি, এখনো কোনো কথা নিয়ে ঢোক গিলতে হয় না। এটাই আমার জীবনে আমার বড় প্রাপ্তি।
অনেকেই আপনার যারা মানে বিরোধিতা, ওরা বলে উনি শুধু সুবিধা নেয়, রাজনীতিতে এই জন্যে আসে না যে হেরে গেলে আর কোনো এর সুবিধা থাকবে না, ওই জন্য একটা সংগঠনকে রেখে পুরো বিভিন্ন মানুষকে ডেকে রাজপথে করে আর বিভিন্ন ধরনের সুবিধা নেয়। আপনি কি বলতে চান এই বিষয়টি? এটা কেউ কতটা একটা সত্য? সুবিধার কথা বলতে পারবে না। প্রথমত যে আমাদের যে আছে সুবিধা নেওয়ার তো কোনো জায়গা নেই। এখন যে শিক্ষা প্রতিষ্ঠানটা আছে ওইটা তৈরি করার ক্ষেত্রে কারো কাছ থেকে, সে কোনো ব্যক্তি হতে পারে, সরকার হতে পারে, শাসক হতে পারে, বিরোধী হতে পারে, এমএলএ কোটা হতে পারে, এমপি কোটা হতে পারে, পঞ্চায়েতের সুবিধা পর্যন্ত আমরা গ্রহণ করিনি। এমনকি যে লাইট লাগিয়ে দেয়, স্ট্রিট লাইট, তা নিতেও অস্বীকার করেছি, যাতে রাজনীতির লোকেদের আর বলতে না পারে যে কামরুজ্জামান 5টা সোলার লাইট প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চায়েতের পয়সায় বসিয়ে নিয়েছে। পঞ্চায়েতের পয়সায় আমার ছাত্রদের পানি পান করাতেও আমি রাজি নই। তো যারা বলে তারা বলতে পারে, তাদের বলার স্বাধীনতা আছে। অবশ্যই। আর একটা কথা বলবো, যেটা যে আপনার এই যে দীর্ঘ জীবনে আপনার মানে ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানেন, আপনার বাড়ি কোথায়, আপনার মানে মিশনের নাম কি, বা অনেক কিছু বিষয়, মানে যদি একটু সংক্ষেপে পুরো বলতেন, আপনার পুরো পড়াশোনা বা আপনার এই লাইনে আসা, যদি একটু আপনার এটা যদি একটু পুরো বলতেন আপনি। আসলে আমি অত্যন্ত আনন্দিত যে আমি এলাকারই ছেলে, দেগঙ্গার ছেলে। এবং আর একটা বিষয় হয়তো অনেকেই জানে না, যে আমার পৈতৃক সম্পত্তির উপরে, সিংহভাগ সম্পত্তির উপরেই ফ্রন্ট পেজ একাডেমি তৈরি করা হয়েছে 2010 সালে। 2012 সালে সেখানে একটা বিএড কলেজ হয়েছে। 2014 সালে সেখানে প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ হয়েছে। 2020 সালে সেখানে ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের কারিকুলাম ফলো করে একটা স্কুল হয়েছে। 2023 সাল থেকে সেখানে সম্পূর্ণ আলাদা একটা ক্যাম্পাস করে মেয়েদের একটা হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে। এতগুলো প্রতিষ্ঠান আমরা গড়তে পেরেছি। আজকের যে কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে আমাদের ছাত্র, আজকে শুধু ভারতে নয়, ভারতের বাইরেও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ফ্রন্ট পেজ একাডেমির ছাত্ররা পড়াশোনা করছে। এর থেকে বড় প্রাপ্তি আর মানুষ কি চায়? আচ্ছা, মানুষ আপনার তো কাছে সোনার বালিশে মাথাকে শুতে চায় না। এই সংখ্যালঘু যুব ফেডারেশন নাকি ফ্রন্ট পেজ একাডেমি, এই দুটো কি আমার কাছে দুটোই প্রিয়। কেননা আমার কাছে সংগঠন আমার নেশা। আর এই সংখ্যালঘু যুব ফেডারেশনের যে প্রচেষ্টা এবং মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পিছনে আমার যে মেহনত, সেই মেহনত আর এই সংগঠন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার, ফ্রন্ট পেজ একাডেমিকে অল্প দিনে সাজিয়ে গড়ে তোলার জন্যে গোটা রাজ্য থেকে ছাত্র আসার ক্ষেত্রে একটা বড় সহায়ক হিসাবে কাজ করেছিল। আমি যুব ফেডারেশন থেকে, মাদ্রাসা ছাত্র ইউনিয়ন থেকে কেউ যদি বলে যে সুবিধা নিয়েছেন, এ সুবিধাটা আমি সত্যিই নিয়েছি, আর সুবিধা আমি সত্যিই পেয়েছি। কেননা আমরা যখন 2010 সালে ফ্রন্ট পেজ একাডেমি তৈরি করি, বহু মানুষ বলেছিলেন যে কামরুজ্জামান, যদি তুমি আম বাগানে বা গাছের নিচে প্রতিষ্ঠান গড়ে তোলো, তাহলে তোমার প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি করব। এবং সত্যিকার অর্থেই আব্বার হাতে লাগানো আম গাছের সেই বাগানে ফ্রন্ট পেজ একাডেমির সূচনা করা হয়েছিল। এবং সেই প্রথম বছরে একেবারে সেই সুদূর কোচবিহার থেকে শুরু করে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার প্রায় ছাত্ররা ওখানে ভর্তি হয়েছিল। কেননা তারা জানতো কামরুজ্জামান কে, তাদের হয়তো এরকম আত্মবিশ্বাস ছিল, সে আত্মবিশ্বাস ভুল না ঠিক জানি না, যে ওখানে রাখলে আমার ছেলেটা ঠিক থাকবে। আজও পর্যন্ত সেটা হয়। আজও পর্যন্ত আমাদের কলেজে সব থেকে বলা যেতে পারে প্রায় আগে ভাগেই ছাত্র ভর্তি
তালে মানে সম্পন্ন হয়। আজও বিএড ডিএলএডে অন্য কলেজ যা ফিজ নেয় তার থেকে হয়তো একটু বেশি ফিজ আমরা নিই বেশি পরিষেবা দেওয়ার জন্যে, কিন্তু তারপরেও অন্য কলেজ ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে আসে। একটা বিশ্বাসযোগ্যতা আছে। কেন ভরসা আছে সেটা যাদের ভরসা আছে তারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। সে এখানে বলবো যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, আপনার ব্যক্তিগত জীবন। আপনি বললেন আপনার আব্বাজান, আপনারা কয় ভাই? আমরা তো 5 ভাই, জি কোনো বোন ছিল না। আব্বা চাষি মানুষ। আমার আব্বার 40 বিঘে মতো জমি ছিল। আব্বারা 6 ভাই ছিলেন, ফলে প্রায় দেখা যেতে পারে যে প্রায় 500 বিঘে মতো জমি শুধু আমাদের ফ্যামিলিরই ছিল গ্রামের চারপাশে। এখানে একটা অত্যন্ত পুরো বাস্তবতা যে মিশন যে আপনার পৈতৃক জমির উপরে, এটা সত্যি অনেকেই জানে না। আর আজও পর্যন্ত গ্রামের চারপাশে যা জমি তার সিংহভাগ জমি আমাদের পরিবারের। তো আমরা সেই জন্য আব্বা চাষ করতেন, কিন্তু আব্বা যে বসে সাধারণ কর্মীদের দিয়ে কাজ করাতেন তা নয়, আব্বা নিজেও মাঠে মেহনত করতেন। আপনার একটু বকাঝকা করতো না? আপনি ক্লাস 8 থেকে আন্দোলন করতেন, তো বাড়ি থেকে কিছু বলতেন না? আমি বাড়িতে তো থাকতাম না, আর আমার বাড়িতে সবাই আন্দোলনটা পছন্দ করতেন। আমার বাড়িতে সবাই মুসলিম লীগ করতেন, তখন দেগঙ্গায় মুসলিম লীগের আধিপত্য ছিল, AKM হাসানুজ্জামান সাহেব MLA ছিল। তো আব্বারাও চাইতেন যে মুসলিম সমাজ নিয়ে আমার ছেলে অন্তত কিছু কথা বলুক। আমার সেই দিনটা খুব মনে পড়ে, 2000 সালে রানী রাসমণি রোড পেরিয়ে বিধানসভার গেটে যখন ছাত্রদেরকে তুলে দিয়েছি, পরপর 3 লাইন পুলিশ দাঁড়িয়ে আছে, সমস্ত পুলিশদের ঠেলে ঠেলে সরিয়ে ছাত্রদের বিধানসভার গেটে তুলে দিয়েছি। মাদ্রাসা শিক্ষার যন্ত্রণা নিয়ে অন্তত সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এটাই তো টার্গেট। তো তারপরে পুলিশ লাঠি চালানো শুরু করেছে। পরের দিন খবরের কাগজে বেরিয়ে গেছে যে কামরুজ্জামান আক্রান্ত। পরের দিন দুপুরবেলা টেলিফোন ছিল না, মা খবর নিতে পারেনি। মা আমার একটা ভাইজিকে নিয়ে হোস্টেলে পৌঁছে গিয়েছেন যে কি হয়েছে, কেমন অবস্থায় আছে জানার জন্যে। মা হয়তো তার আগে কখনো কলকাতায় যায়নি, কিন্তু ছেলে মার খেয়েছে এটা কাগজে দেখার পরে মা পৌঁছে গিয়েছেন। তো এখানে একটা কথা বলবো, সেটা হলো এই যে মানে দেখেন একটা পরিবার তো পুরো মানে পরিবারই থাকে, তো একটা ভয় আশঙ্কা, জেল হবে কি হবে, এই ভয় তো কাজ করতো বাড়িতে। তো সেই দিনগুলো, সেই রাতগুলো আপনার জীবনের একদম সব থেকে একটা মানে কঠিন দিন, মানে যদি সেই গল্পটা আমাদের সাথে একটু শেয়ার করেন। কঠিন দিন একটা দুটো নয়, অনেকটা দিনই কাটিয়েছি। যখন দেখা গিয়েছে যে হয়তো হোস্টেলে থাকা যাবে না, পুলিশ এসে হয়তো রাত্রে তুলে নিয়ে যেতে পারে, এরকম অবস্থাতেও আমরা সংঘবদ্ধভাবে থেকেছি। তবে এইটুকু বলবো যে তখন আন্দোলন করে যে ভয় লাগতো না, এখন কিন্তু রাজনৈতিক পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে। তখন পুলিশ প্রশাসন গণতান্ত্রিক আন্দোলনকে সম্মান জানিয়েছে, এখন পুলিশ প্রশাসন গণতান্ত্রিক আন্দোলনকে সম্মান জানায় না। তো ফলে তখন আন্দোলন করেছি, বড় বড় কথা বলেছি, মুখ্যমন্ত্রীদের কালো পতাকা দেখিয়ে দিয়েছি, মহাকরণের গেটে পৌঁছে গিয়েছি, রাজভবনের গেটে পৌঁছে গিয়েছি, বিধানসভার গেটে পৌঁছে গিয়েছি। তারপরেও মনে হয়েছে যে না, এটা তো আমার গণতান্ত্রিক দেশ, এখানে আমার অধিকার আছে, আমি শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারি, আমি শাসকের অপছন্দের কারণে কালো পতাকা দেখাতে পারি। কিন্তু এখন মনে হয় যে না, এখন বোধহয় দেশের গণতন্ত্র আর তেমনটা নয়। একটা সময় নির্ভয়ে স্ত্রীকে বোরখা পরিয়ে, মেয়েকে হেজাব পরিয়ে গোটা দেশ ঘুরেছি, কিন্তু আজকের গোটা বাংলাও ঘুরতে ভয় হয় যে এই পোশাকে বাংলার সব জায়গা বোধহয় আজকের আর আমাদের জন্য নিরাপদ নয়। এটা দেশের জন্য লজ্জার, এটা সমাজের জন্য লজ্জার। তো যে কথা পুরো মানে আমি পুরো বলছিলাম বা আপনিও বলছিলেন যে কলকাতাতে এসে মা তারপরে কি বললো আপনাকে? মা দেখলেন, তারপরে মাকে বুঝিয়ে আবার বাড়ি পাঠিয়ে দিলাম। বাড়িতে যাওয়ার পরে একদিন, বাড়িতে গেলেই খুবই ক্লান্ত থাকতাম, একদিন সকালে বাড়িতে পৌঁছে গিয়েছি 10টা 11টার দিকে।
তো তারপরে জামা গেঞ্জি সব খুলে ঘুমাচ্ছি, হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, দেখি মা হয়তো আমার পিঠে পুলিশের লাঠির সেই দাগগুলো দেখে কষ্ট হয়েছে বলে অন্যান্যদেরও দেখাচ্ছে। এমন সময় সবাই যখন আমার পিঠের কালো দাগগুলো দেখছে, তখন আমার ঘুমটা ভেঙে গিয়েছে। আমি দেখি যে সবাই সেখানে দাঁড়িয়ে আছে। তো এইসব দিনগুলো গিয়েছে, অনেক মেহনত করতে হয়েছে। এমনি এমনি মাদ্রাসা শিক্ষা বিষয়, মাদ্রাসা শিক্ষার প্রতি অবহেলা, অব্যবস্থা এটা সামনে আসেনি। অনেক মেহনত আছে, শুধু আমার একার মেহনত নয়। আমি বারবার বলবো, আমার একার মেহনত নয়, অনেকের মেহনত ছিল। আজকের মাদ্রাসা শিক্ষার সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলো খুব তুচ্ছ সমস্যা। এই সমস্যা মাদ্রাসা ছাত্র আন্দোলন হলে খুব সহজেই সমাধান করা যায়, কিন্তু তখন মাদ্রাসা শিক্ষার অস্তিত্বের সংকট ছিল। তখন লড়াই করে মাদ্রাসার অস্তিত্বকে আমরা শুধু বাঁচাইনি, আমরা পুনরুজ্জীবিত করেছি। এবং দেখা গিয়েছে যে সরকারের, বামফ্রন্ট সরকারের একটা সূক্ষ্ম বাসনা ছিল যে আলিয়া মাদ্রাসাকেই তারা বন্ধ করে দেবে। সেই জন্যে দেখা গিয়েছে 2090 সালের কি পরে কি 2085 সালের পর থেকে যত অধ্যাপক সেখানে অবসর নিয়েছেন, তাদের পদে একটা অধ্যাপক, প্রিন্সিপাল কাউকে নিয়োগ করা হয়নি। যে আস্তে আস্তে শিক্ষক শূন্য হয়ে যাবে, প্রতিষ্ঠান দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সেই রকম প্রতিকূলতা, যারা ধর্মে বিশ্বাস করে না, সেই রকম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও মাদ্রাসা শিক্ষার যখন সংকটের অস্তিত্ব, সেই জায়গায় কঠোর লড়াই করে মাদ্রাসাকে বাঁচানো হয়েছে। শুধু তাই নয়, মাদ্রাসার পুনরুজ্জীবিত করা হয়েছে। মাদ্রাসার ছাত্র আন্দোলনের কাছে যখন মানে সরকার হিমশিম খেয়ে যাচ্ছে, যে কোনো দিন ধর্মতলায় মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমরা বসে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ। তখন রাস্তায় বন্ধ করলে, অবরোধ করলে পুলিশ লাঠি পেটাতো না, বলতো ওদের বসে থাকতে দাও, ওরা যতক্ষণ পারবে বসে থাকবে, ওরা চলে যাওয়ার পরে ওখান থেকে গাড়ি চলবে। তো আমরা বাধ্য হয়ে আবার হয়তো আইন অমান্য করতাম, পুলিশ আমাদেরকে লকআপে নিয়ে যেতেন, পার্সোনাল বন্ডে ছেড়ে দিতেন। কতবার এরকম আপনার হয়েছে? সে তো অগণিতবার, তা নিয়ে আমার কোনো গোনাগাতা নেই, নিশ্চয়ই পুলিশের খাতায় আছে তার রেকর্ড। কিন্তু আমার তৎকালীন সময় তো এতটা নিজেদের হিসাব করে চলার বেহিসাবি। এখানে একটা কথা বলবো, আপনার তখন তো বয়সও ছিল খুব বেশি না। এই যে বাংলার বিভিন্ন প্রান্তে তখন আপনি ছুটে বেড়াতেন, এত সুন্দর, মানে সে গাড়ির ব্যবস্থাও ছিল না, ফোন ছিল না। তো দিন শেষে ক্লান্ত এই বাড়িতে এসে আপনার মানে যারা বাড়ির লোক কি বলতো এবং কি রিয়াক্ট হতো এগুলো? আমি আমার ক্লান্তি, আমার মেহনত, আমার খেতে না পাওয়া, পয়সা না পাওয়া, এগুলো আমি বাড়িতে কখনোই বুঝতে দিতাম না। এবং দেখা গিয়েছে যে দুজন কখনো আন্দোলনের কমই যেতাম, সঙ্গে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ হতো না, কেননা বাড়ি থেকে পয়সা নিয়ে আসতাম অল্প, আর তাই নিয়েই কোথাও বেরিয়ে যেতাম। ঈদের পরেই আমাদের কলকাতায় একটা বড় সমাবেশ করার, রানী রাসমণি রোডে সমাবেশ করার প্রোগ্রাম নেওয়া হয়, এবং সেই প্রোগ্রামকে সফল করার জন্যে আমাকে উত্তর দিনাজপুরের ছাত্ররা ঈদের ছুটিতে বাড়ি গিয়েছে, তারা বলেছে যে আমাদের ওখানে একটা মিটিং করব, আপনাকে আসতে হবে। তো আমার এক সঙ্গী ফজলুর রহমান মণ্ডল, ও আমাকে নিয়ে গিয়ে ধর্মতলায় কলকাতা রাষ্ট্রীয় পরিবহনের বাসে তুলে দিয়ে এসেছে, এবং সেখানে কিছু পোস্টার, হ্যান্ডবিল, ছাত্ররা আসবে তার সঙ্গে ব্যাজ সব নিয়ে বড় একটা বান্ডিল করে দুজন মিলে গিয়েছি। ও আমাকে বাসে তুলে দিয়ে চলে এসেছে। তখন রাত শেষ হয়নি, আমি
পূর্ণিয়া লোকালে পূর্ণিয়াগামী একটা বাসে উঠেছিলাম। আমাকে উত্তর দিনাজপুরের দমোহনা পেরিয়ে ডালকোলাতে রাত্রে নামিয়ে দিয়েছে, গভীর রাত এবং শীতের রাত তখন। তো আমি দেখলাম যে অনেক দূরে একটা চায়ের দোকান আছে, শুধু ওইটাই খোলা আছে। তা আমি গিয়ে বললাম যে আমি অমুক গ্রামে যেতে চাই। তো বললেন এখন তো কোনো বাস টাসকে, এখন তো কোনো রিক্সা পাবেন না, আপনি এখানে বসুন, সকাল হলে বলবো। কয়েক ঘন্টা মশার কামড় খাওয়ার পরে তারপরে একটু আলো জ্বললো, একটা ভ্যানে আমাকে তুলে দিল। তুলে দেওয়ার পরে আমি তাদের বাড়িতে গেলাম, আমার সেই ছাত্র বন্ধুর বাড়িতে, এবং সেখান থেকে এসে আবার দিনের বেলা মিটিং করলাম। পরের দিন আমার মিটিং ছিল কোচবিহারে। তো উত্তর দিনাজপুর থেকে কোচবিহার, তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো নয়। তো ওরা আবার আমাকে, ওর দাদাকে বলে, ওদের ট্র্যাক্টর ছিল, মাঠের ট্র্যাক্টর, সেই ট্র্যাক্টরে করে আমাকে ডালকোলা পেরিয়ে পূর্ণিয়া মোড়ে গিয়ে সেখানে এক্সপ্রেস বাসে তুলে দেয়, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে। এবং তারপরে সকালবেলা গিয়ে আমি কোচবিহারে নামি, আবার ওখানে মিটিং করি। আমি নির্ভয়ে গোটা রাজ্য ঘুরেছি, এবং আমার খুব একটা বিশ্বাস ছিল যে যেখানে একটু ভয় বেশি হতো, আমার মাথার টুপি আমাকে অনেকটা সাহস দিত, কিন্তু আজকের সেই মাথার টুপি আমাকে অনেকটা ভয় লাগিয়ে দেয়। আচ্ছা, তো আপনি বারবার ওই জায়গাটা বলছেন যে একটা ভয়ের জায়গা, আতঙ্কর জায়গা। আপনি তো দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, এই যে গোপন কথাগুলো কেউ জানে না, এর জন্যে আওয়ার ভয়েস, যে আমার কথা, হ্যাঁ আমাদের কথা, এটা খুব সুন্দরভাবে এখানে উঠে আসছে। আমরা অনেকেই জানি না যে কষ্টর জীবনটা, আন্দোলনটা কত কঠিন, সেই রাস্তাগুলো। আজকে হয়তো কেউ ফ্রন্ট পেজ একাডেমি দেখছে, কেউ হয়তো ভালো গাড়ি দেখছে, কেউ হয়তো পুরো দেখছে উনি এত বড় লিডার, কিন্তু কেন রাজনীতিতে আসছে না, এই যে নানান প্রশ্ন, এর জন্যই কিন্তু আওয়ার ভয়েসের এই প্ল্যাটফর্ম। তো বলবো, এখন আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এখন বর্তমান কি করা উচিত? আমাদের ছাত্রদের, আমাদের নিউ জেনারেশনকে প্রত্যেকের শিক্ষার আওতায় নিয়ে আসা দরকার, এবং শিক্ষা পাওয়ার ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা আছে সেটা কাটিয়ে সরকারের কাছ থেকে যে কোনো মূল্যে শিক্ষাটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে ছাত্রদের। শিক্ষা ছাড়া আগামী দিনে আমাদের সমাজ কোনোভাবে প্রতিষ্ঠিত হবে না। যদি সবাইকেই মূর্খ রেখে চাকরি দিয়ে দেওয়া হয়, যদি সবাইকে মূর্খ রেখে এক বস্তা করে টাকাও দিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু আমাদের এই অনগ্রসরতা, আমাদের পশ্চাৎপদতা দূর হবে না। আমাদের শিক্ষিত হতে হবে, সরকারি চাকরিতে আমাদের সন্তানদের প্রবেশ করিয়ে দিতে হবে, বেশি বেশি করে পুলিশের চাকরি, শিক্ষকতার চাকরি এবং সরকারি চাকরির প্রত্যেকটা স্তরে যাতে মুসলিম তাদের সংখ্যার অনুপাতে, আমি বলবো না আমার হিন্দু ভাইদের যতটা অধিকার আছে সেই অধিকারে থাবা বসাতে। আমরা যদি পশ্চিমবাংলায় 30% মুসলমান হয়ে থাকি, তাহলে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার 30% মুসলমান তারা সরকারি বিভিন্ন স্তরের চাকরিতে না প্রবেশ করতে পারবে, ততক্ষণ আমাদের সূক্ষ্ম লড়াই চালিয়ে যেতে হবে, এবং আমাদের সন্তানদের মানুষ করার লড়াই। এবং শুধু মানুষ হলে হবে না, আজকের যে সামাজিক অবক্ষয় ঘটছে, এই সামাজিক অবক্ষয়ের বাইরে এসে সন্তানদেরকে কিন্তু আদর্শ মানুষ করতে হবে। এটা সে সমাধানের জন্য এই মুহূর্তে রাজনীতি বেশি জরুরি না আন্দোলন বেশি জরুরি? আসলে রাজনীতি নিশ্চয়ই জরুরি, কিন্তু রাজনীতি আমি মনে করি যে স্থান, কাল, পাত্র এটা বুঝে তারপর রাজনীতি করতে হবে। আমরা পশ্চিমবাংলায় বাস করি, আমরা ভারতের নাগরিক। আমরা যতই চেষ্টা করি না কেন, রাজনৈতিকভাবে চূড়ান্ত সাফল্য আমাদের কাছে সম্ভব নয়। আমাদের যে সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রথম রাজ্য সম্মেলনে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছিলেন মৌলালী যুব কেন্দ্রে, আমি তার পাশে বসে আছেন। তারপরে তিনি আর শেষ জীবনে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা রাজনীতি করতে যেও না। কেন? বললেন যে রাজনীতিক লোকেরা তোমাদের কিছু দেবে না। তো আজকের
আপনি দেখুন যে আমি হয়তো রাজনীতি না করে কেউ হয়তো বলবেন ভুল করেছে, কেউ বলবেন ঠিক করেছে, কিন্তু বলুন যে আমাদের সমাজের যারা রাজনীতি করেন তারা রাজনীতি মিনিস্টারও আছে এবং পদ আমার থেকে বড় মাপের মানুষ, আমার থেকে অনেক বড় মাপের মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, আমি তো ক্ষুদ্র সীমিত মানুষ। তারা রাজনীতিতে গিয়ে মুসলমান সমাজের জন্য তারা কি করতে পেরেছেন? উল্লেখযোগ্য কিছু নেই। উল্লেখ করতে গেলে আপনি মানে কোনো তালিকা তৈরি করতে পারবেন না, এমন কিছু কাজ নেই। তা উল্টো দিকে যদি আপনারা আমাদের কথা বলেন তাহলে দেখবেন যে আমরা যে আন্দোলনগুলো করেছি সেই আন্দোলন ক্ষুদ্র হতে পারে, কিন্তু মানুষ তো কিছু পেয়েছে, মানুষ কিছু না কিছু তো পেয়েছে, মানুষ আত্মসম্মানটুকুও তো পেয়েছে যে না আমাদের একটা মাদ্রাসা সিস্টেম আছে, আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে, আমাদের একটা সার্ভিস কমিশন আছে, এবং নানান জায়গায় যখন প্রশাসনিক হেনস্থার শিকার হয়েছে তখন তো আমরা তাদের প্রোটেকশন দিয়েছি। অনেকেই শুনলে অবাক হবেন, বিস্তারিত বলার অবকাশ নেই। একটি ছেলে ও মেদিনীপুরের একটি শিডিউল কাস্ট বোনকে বিয়ে করে, ওর বাড়ি সাগর ব্লকে, দক্ষিণ 24 পরগনার। মেয়েটিকে বিবাহ করার পরে ওকে মেয়েটির পরিবার ওকে কিডন্যাপ কেসের আওতায় নিয়ে আসে এবং লোকাল থানা কেসটা সম্পূর্ণ সিআইডির হাতে হস্তান্তর করে। সিআইডি ওদের দুজনকেই আলাদা আলাদা করে জেলে রেখে দেয়। দীর্ঘদিন ওরা জেল খাটে, পরে ওরা আবার মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে মেয়েটিকে পুলিশ তার বাবার হাতে তুলে দেয়, আর ছেলেটিকে তার বাড়িতে সে চলে যায়। আবার কয়েকদিন পরে যেহেতু তাদের একটা পারিবারিক, একটা সামাজিক, শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে, তারা এভিডেভিট করে ধর্মান্তরিত হয়ে নিজেদের সম্পূর্ণ কিছু, আমাদের যে আইন আছে, যে বিচার ব্যবস্থা আছে, সে মেনেই তারা বিবাহ করেছে। কিন্তু তারপরেও পুলিশ তাদের পিছু ছাড়ে না, তাদের একসঙ্গে সংসার করতে দেয় না। বিষয়টি অনেকেরই তারা জানিয়েছেন, নেতা মন্ত্রী সব মহল জেনে যাওয়ার পরে তারপরে শেষে তারা আমার কাছে এসেছে। আমি তাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের দপ্তরে গিয়েছি, কমিশনের চেয়ারম্যানের কাছে। তখন ইন্তাজ আলী শাহ জজ রিটায়ার্ড, তিনি ওখানে চেয়ারম্যান ছিলেন। যাওয়ার পরে আমি গিয়েছি বলে সেখানে নিউ মার্কেট থানার ওসি এসেছেন, সেখানে শেক্সপিয়ার থানার ওসি এসেছেন, সেখানে লর্ডসিনা রোডের আইবিরা সবাই এসেছেন। আসার পরে আমি সবার সামনে বললাম যে এই মেয়ে আর এই ছেলে, এদের যে বৈবাহিক সম্পর্ক, এখানে কোথায় আইন লঙ্ঘন হয়েছে? এরা তো কেউ নাবালক নয়, মেয়ে এবং ছেলে দুজনেই সাবালক, এবং এই বিয়ে করার অপরাধী সাব্যস্ত করে ছেলেটির একমাত্র ব্যবসায়ের জায়গা, একটা প্লাইয়ের দোকান সাগর ব্লকে, সেই প্লাইয়ের দোকানটা লোকাল একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের বিধায়ক সে বন্ধ করে দিয়েছে। সবটা বলার পরে ওই সিআইডির কাছে মেসেজ দেওয়া হলো। সিআইডি আবার ওই কাঁথি কোর্টে নিয়ে গিয়ে মেয়েটির আবার স্বাধীনভাবে জবানবন্দি দেওয়ার সুযোগ দেয়। কেসটা আস্তে আস্তে হালকা হয়ে যায় এবং ওই এমএলএও বাধ্য হয়ে ওই ছেলেটির, বেকার ছেলেটির প্লাইয়ের দোকানটা খুলে দিতে বাধ্য হয়। তো আমরা এরকম ছোট ছোট কাজ বহু করেছি, যেটা হয়তো বড় মুখ করে বলি না, আর খবরের কাগজেও সেভাবে আসে না, কিন্তু কাজ আমরা বরাবরের জন্য করে যাইনি। তো এই সংখ্যালঘু যুব ফেডারেশন আপনি যে শুরু করেছেন কত সালে এবং কি উদ্দেশ্য নিয়ে এসে শুরু করেছিলেন? আমি 2004 সালে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করার পরে 2004 সালেই আমি সংখ্যালঘু যুব ফেডারেশনের ফাউন্ডেশন করেছিলাম। আমার টার্গেট ছিল যে যুব সমাজকে শিক্ষা এবং চাকরিতে এগিয়ে নিয়ে আসতে হবে। তখন তো মুসলিমদের চাকরির পার্সেন্টেজ ছিল মাত্র 2%। আমরা বারবার বলতাম যে মুসলিমরা আজকে এখানে 30%,
কিন্তু চাকরিতে তাদের পার্সেন্টেজ কেন মাত্র 2% হবে? তাদের চাকরির সুযোগ দিতে হবে, মাদ্রাসার ছাত্রদের চাকরির পরীক্ষায় বসতে দিতে হবে। সরকার মাদ্রাসার ছাত্রদের সার্টিফিকেট দেবে, অথচ তাদের যোগ্যতা যাচাই করার জন্যে চাকরির পরীক্ষায় বসতে দেবে না। এ সার্টিফিকেট আমরা নেব না, আমাদের সার্টিফিকেটের স্বীকৃতি দিতে হবে। তো আমরা প্রথম যখন একাধিকবার আইন অমান্য করা হয়, ইতিমধ্যে রাজেন্দ্র সাচার কমিটির তৈরি হয়, তার রিপোর্ট সামনে আসে, সেই রিপোর্ট নিয়ে আমরা একাডেমি অফ ফাইন আর্টসে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা রাউন্ড টেবিল বৈঠক করি, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতারাও ছিলেন এবং সিপিএমের নেতারা না থাকলেও বাম শরিক যারা তারা ওখানে ছিলেন। ফলে সেটাও ভীষণভাবে জনসমক্ষে আসে। আমাদের বক্তব্য ছিল যে কেরলের মতো করে পশ্চিমবাংলাতেও মুসলিমদের শিক্ষার চাকরিতে সংরক্ষণ দিতে হবে। কিন্তু বামফ্রন্ট সরকার অনেক সংগঠন আন্দোলন করেছে, আমি নিজের কৃতিত্ব রাখতে চাই না। ঠিক এখানে একটুখানি একটা কথা বলবো, সেটা হলো এই যে আমরা এখান থেকে 10 বছর 8 বছর আগে দেখতাম কিছু ইস্যুভিত্তিক হলে আন্দোলন হতো কলকাতার রাজপথে। দিন দিন কি এটা অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে আজকে ওয়েস্ট বেঙ্গলে? আন্দোলন হয়, কিন্তু আমরা মানুষ কি বিশ্বাস হারিয়ে ফেলেছে? না, মানুষ এখনো বিশ্বাস করে। কয়েকদিন আগে নূপুর শর্মার বিরুদ্ধে আমরা কলকাতায় যখন মিছিল করলাম, হাজার হাজার মানুষ কোথা থেকে এসেছেন, কারোর কাছে হ্যান্ডবিল পৌঁছানো হয়নি, কারো কাছে পোস্টার পৌঁছানো হয়নি, কাউকে খুব বড় করে ফেসবুকে লাইভ বক্তব্য দিয়ে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু মানুষ দেখেছেন যে কে ডেকেছে, অমুক ডেকেছে, ও তাহলে মিটিংটা ঠিকঠাক হবে। হাজার হাজার মানুষ চলে এসেছেন। এই ফিলিস্তিন ইস্যুতে আমরা কয়েক মাস আগে পুজোর পরেই মিটিং করলাম, তো হাজার হাজার মানুষ চলে এসেছেন। কোথা থেকে মানুষ আসছেন, কে তাদের গাড়ি ভাড়া দিয়েছেন, কে তাদের উৎসাহ জুগিয়েছেন, কে তাদেরকে সংগঠিত করেছেন, কিছুই দরকার হয়নি। আপনারা দেখেছেন রাজনৈতিক দলের ব্রিগেড সমাবেশ করলে পয়সা দিয়ে আনতে হয়, গাড়ি ভাড়া করে আনতে হয়, পিকনিক করাতে হয় কলকাতায়। আমাদের কিছুই লাগে না, আমাদের হাজার হাজার মানুষ চলে আসে। এর আগে আমরা দেখতাম অনেকগুলো সংগঠন তারা আন্দোলন করত এবং পুরো বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করত। এখন আমরা যেটা দেখছি খুবই একদমই কম বলা যেতে পারে যে এই বিষয় নিয়ে আন্দোলন করছে না। অনেক সংগঠন উঠেছে, অনেক বড় হয়েছে, দিন শেষে এখন দেখা যাচ্ছে যে তাদের হারকেন নিয়ে খুঁজতে হচ্ছে। এই বিষয়টা কি এবং এটা হবার কারণ কি? আপনি কি মনে করেন যে দীর্ঘদিন আপনি আন্দোলন করেছেন এবং আন্দোলনটা আপনার নেশা এবং এটাই আপনি পছন্দ করেন বেশি, এটার কারণ কি? আমি মনে করি যে এখন আমাদের ইত্তেহাদটা, ঐক্যটা খুবই দরকার এবং কামরুজ্জামান যে ঐক্যের পক্ষে, ইত্তেহাদের পক্ষে আমার মনে হয় সবাই বিশ্বাস করেন। তো সেই জন্যে 2012 সালে যখন ইনোসেন্স অফ মুসলিম এই সিনেমার এগেনস্টে আমেরিকান সেন্টার ঘেরাও করবার ডাক দিয়েছিলাম, তখন ইতিহাসে ইদানিংকালের অত বড় সমাবেশ কেউ দেখেনি। সেখানে ফুরফুরা থেকে তবলিগ জামাত, সেখানে আহলে হাদিস থেকে বেরেলি জামাত, সমস্ত জামাতের সমস্ত মাসলাকের মানুষ ঐক্যবদ্ধভাবে তারা এসেছেন, একটা স্টেজে দাঁড়িয়েছেন, সবাই হাতে হাত রেখে বলেছেন যে আমরা একসঙ্গে লড়াই করব। এবং সেই লড়াই যখন হচ্ছে তখন আমার বুক কেঁপে গিয়েছিল। আমি যখন মেট্রো চ্যানেলে বক্তব্য রাখছি বা সেখানে স্টেজ থেকে যখন মানুষকে দেখছি, মানুষের শেষ কোথায় জামায়াতের দেখতে পাচ্ছি না। যখন আমেরিকান সেন্টারে ডেপুটেশন দিতে গিয়েছি, তো পুলিশ নিয়ে যাওয়ার পরে দেখছি যে সেখানেও এরকম হাজার হাজার মানুষ সেখানেও জমা হয়ে গিয়েছে। গোটা কলকাতার ট্রাফিক সিস্টেমটা পর্যন্ত একেবারে তছনছ হয়ে গিয়েছে, কিন্তু মানুষ একটা পুলিশের গায়ে আঁচড় কাটেনি, মানুষ একটা ইলেকট্রিকের তার ছিঁড়ে দেয়নি, মানুষ একটা গাড়িকে জবরদস্তিভাবে আটকায়নি। শান্তিপূর্ণ
পিসফুল সভা হয়েছে। যখন রোহিঙ্গা মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছিল, মানুষকে আবার ডেকেছি, আবার মানুষ এসেছেন, হাজার হাজার মানুষ। সে মানুষের শেষ কোথায় তা মানুষ দেখতে পায়নি, যে মানুষের মিছিলের শেষ শুরু কোথায় আর মিছিলের শেষ কোথায় মানুষ দেখতে পাইনি। তো আবার কবে দেখতে পাবো আপনাকে এরকম কলকাতায়? আবার যদি প্রয়োজন হয়, আমরা চাইবো যে পৃথিবী শান্ত থাকুক, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইনসাফ পাক, প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা থাক, প্রত্যেকটি মানুষ মানে ভয়হীনভাবে গোটা বিশ্ব ঘুরে বেড়াক। ধর্মের নামে এ লড়াই, এ সংঘাত, এ ঘৃণা, এ নাফরাত বন্ধ হোক। যদি আবার এসবগুলো চলতে থাকে, তাহলে মানুষকে নিয়ে আমি মনে করি আমাদের রাজনৈতিক পরিচয় না থাকতে পারে, কিন্তু মানুষকে নিয়ে আন্দোলনের রাস্তা আমাদের কেউ কেড়ে নিতে পারবে। আপনি খুব অনেক সুন্দর একটা কথা বলেছেন যে আমি চাই ঐক্যবদ্ধভাবে একটা কিছু হোক ওয়েস্ট বেঙ্গলে। তো এটা তো দেখছি সমস্ত সংগঠনের যারা লিডার আছে একই মেসেজ, একই বার্তা দেয়, কিন্তু ঐক্যটা হয় না কেন? হবে, আসলে পানি গরম হতে একটু সময় লাগে। বিগত দিনে এই ঐক্যের কথা বললে বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় তারা গ্রহণ করতেন না। আমরা মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে যখন বিভিন্ন সংগঠনকে একটা জায়গায় বসিয়ে সব ইস্যুকে বোঝানোর চেষ্টা করতাম, অনেক সংগঠন বলতেন না ওনারা থাকলে আমরা যাব না, না আমরা ওনাদের সঙ্গে বসি না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকের সেই প্রচেষ্টা এমন একটা জায়গায় এসেছেন, কেউ যদি বলেন যে আমি ঐক্য চাই না, নতুন যে নিউ জেনারেশন তারা কিন্তু এই অনৈক্যের পক্ষপাতী নেতৃত্বকে আমাদের মুসলিম জনসাধারণ বা নিউ জেনারেশন তারা বর্জন করছেন। কেননা সবাইকে বাধ্য হয়ে এখন ঐক্যের কথা বলতে হচ্ছে। ঐক্য খুব তাড়াতাড়ি হবে এবং মানুষের কাছে ইসলামের মেসেজও খুব তাড়াতাড়ি পৌঁছাবে, সে বলিষ্ঠ এবং সত্যের মেসেজ। আমি বেশ কয়েকটা আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করবো, আপনি হ্যাঁ না বলবেন। প্রথম প্রশ্ন হলো যে আপনি যে বলছেন মানে মাদ্রাসা আন্দোলন থেকে আপনি উঠে আসা, কিন্তু আপনার এখন যেটা বর্তমান আছে সেটা হলো মিশন, কোনটা বেশি গুরুত্ব, পুরো মাদ্রাসা না মিশন? এখানে এক কথায় উত্তর না দেওয়াটাই ভালো হবে, যারা পরে দেখবেন বা শুনবেন তাদের বুঝতে। আমি সবসময় মনে করি যে যাদের পারিবারিকভাবে যারা সচ্ছল ধনী পরিবারের সন্তানদের অবশ্যই মাওলানা হওয়া দরকার, আর দরিদ্র পরিবারের ছেলে যারা তাদেরকে জেনারেল শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা তাদের হাতে পৌঁছানো দরকার। সেজন্য মাদ্রাসা তো আছে, এখন জেনারেল এডুকেশন গরিব ছাত্রদের দিতে হবে যাতে তারা স্বাবলম্বী হতে পারে। একজন দরিদ্র পরিবারের ছেলে মাওলানা হলে তাকে কেউ মানে না। আমি যদি দরিদ্র পরিবারের হতাম, আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করার পরে আমার নেতৃত্ব, আমার ভয়েস, আমার বক্তব্য কেউ শুনতো না। আমি হয়তো বাড়ি থেকে পড়ার খরচটা না পেলে আমি তো ফুরফুরা শরীফের ছাত্রদের কাছে মিটিং করতে যেতে পারতাম না, আমি মালদাতে যেতে পারতাম না। আমি মালদাতে যখন গিয়েছি ট্রেনে করে জেনারেলে বসে ঝালমুড়ি খেয়ে গিয়েছি, আবার ঝালমুড়ি খেতে খেতে জেনারেলে বসে বসে চলে এসেছি। ফলে এটা সম্ভব হয়েছে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকার জন্যে। সেজন্যে যাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল তারা সন্তানদের মাওলানা করুক। আল্লাহ আমাকে দুটো সন্তান দিয়েছেন, একেবারে পারিবারিক ব্যক্তিগত নামটা যদি একটু বলেন। মেয়ে এবার আলিম পরীক্ষা দিয়েছে মাদ্রাসা, আমিও সিনিয়র মাদ্রাসা থেকে আলিম দিয়েছিলাম। আর ছেলেটি এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, ফ্রন্ট পেজ পাবলিক স্কুলে, আমাদের নিজস্ব স্কুলে। তবে ওরও ইচ্ছা আর আমাদেরও ইচ্ছা ওকে কোরআনের হাফেজ করা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা খুব সুন্দর। আচ্ছা, দ্বিতীয় নম্বর হলো যে রাজনীতি না সংগঠন 2024-এ দাঁড়িয়ে এখন কোনটা প্রয়োজন? সংগঠন। আচ্ছা, তারপরে একটা কথা বলবো যে নওশাদ সিদ্দিকীর রাজনীতি না সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের রাজনীতি এখন খুব গুরুত্বপূর্ণ? আসলে কোনোটাই গুরুত্বহীন নয়, দুটোরই গুরুত্ব আছে এবং দুটোর আলাদা আলাদা গুরুত্ব আছে। দুটো যেমন আলাদা প্ল্যাটফর্ম আছে, তেমন আলাদা নিরিখে তাদের গুরুত্ব আছে। দুটোইকেই মানুষ মূল্যায়ন করবেন এবং দুটোই আমার মনে হয় যে প্রয়োজন।
তা না হলে তো শুধু শাসক থাকতো, ভারতবর্ষের সংবিধানে বিরোধী দলের প্রয়োজন হতো না। দুটোরই প্রয়োজন আছে, দুটোকেই আলাদাভাবে মানুষ মূল্যায়ন করবেন। যে সমাজকে যতটা দেবেন, মানুষ কিন্তু চায় না যে আমাদের 5 কেজি চাল দেবেন বা দুটো মানুষকে। মুসলমান সমাজ চায় যে তাদের হয়ে বলিষ্ঠভাবে বক্তব্যটা রাখুক, তাদের জেনারেশনকে হক, অধিকার, ইনসাফটা পাইয়ে দেওয়ার মতন একটা নেতা চায়। সবসময় রাজনীতি করলে ইনসাফ পাইয়ে দেওয়া যায়, আর রাজনীতি না করলে রাজপথে আন্দোলন করে ইনসাফ পাইয়ে দেওয়া যায় না। আমি কামরুজ্জামান এটা বিশ্বাস করি না। বিভিন্ন পরিস্থিতির উপরে সবকিছু পরিস্থিতির উপরে। তো আর একটা কথা যেটা আমি জিজ্ঞাসা করব সেটা হলো এই যে এখন এই বর্তমান সময়ে সব থেকে বিশেষ করে এই সংখ্যালঘুদের দুর্দশা কি বলে আপনি মনে করেন? একটা বড় প্রবলেম হচ্ছে যে চাকরির ক্ষেত্রে মুসলমানদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে একটা অশুভ মহল গোষ্ঠী তারা নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। তারা দেখছে যে মুসলমান ছেলেরা যেন উচ্চশিক্ষা না পায়, আর মুসলমান ছেলেরা যেন চাকরিতে ঢুকতে না পারে। সেজন্য যদি নিটের মতো দুর্নীতি করেও অমুসলিম ছেলেদের ডাক্তারি পড়াতে হয় তাও ঠিক আছে, কিন্তু মানে যোগ্যতা দেখিয়ে পড়াশোনা করে মুসলিম ছেলেদের চাকরি বা ডাক্তারি হওয়ার পথকে আটকাতে হবে। তো এই জায়গাটায় একটা বড় সংগঠিত আন্দোলন দরকার। কেন বঞ্চনা হচ্ছে? যে 2010 সাল 11 সালে ওবিসি হয়েছে, 10% সংরক্ষণ মুসলমানদের জন্যে সংরক্ষিত করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত মুসলমানদের সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব 4% টপকাতে পারেনি। তার মানে 10%, 27%, 30% মুসলমানকে 10% সংরক্ষণ দিয়েও কিন্তু 10% চাকরি দেওয়ানো যাচ্ছে না। তার মানে কোথাও অশুভ শক্তি কাজ করছে। যে আমাদের আইনজীবীরা বলেন যে আমাদের দেশে যেমন আইন আছে তেমন আইনের ফাঁকও আছে। তো আইনের ফাঁকগুলো খোঁজা হয় কেবল মুসলমানদের অধিকারকে ফাঁকি দেওয়ার জন্যে। একটা কথা বলবো যে আপনি যে মুসলিমদের নিয়ে যে কথাগুলো বলছেন, এই যে অনেকেই বলে যে মুসলিমরা একটা ভোট ব্যাংক, এটা কি আপনি মানেন? অবশ্যই ভোট ব্যাংক। এখন একই কথা নেগেটিভভাবে বলা যায়, পজিটিভভাবে বলা যায়। মুসলমানরা ভোট ব্যাংক, সংখ্যালঘু বলেই, কেননা মুসলমানরা শাসক হওয়ার সম্ভাবনা মুসলমানদের নেই। মুসলমানরা শাসক নির্বাচিত করার ক্ষমতা রাখে। একটা সময় ছিল যে মুসলমান যাদেরকে বলবেন, যে যাদেরকে চাইবেন তারাই সরকার গড়বে, কিন্তু নানানভাবে কৌশল অবলম্বন করে মুসলমান ভোটটাকে নানা ভাগে বিভক্ত করে দিয়ে মুসলমানদের সেই ভোটটাকে, জনমতকে, মুসলমানদের যে সংগঠিত ভোট সেটাকে কিন্তু গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। এবং 2004 সালের পরে 2014 সাল থেকে এই মুসলিম ভোট ব্যাংকে কিন্তু ফাটল ধরানো হয়েছে। আমরাও চাই যে মুসলিম ভোট সংগঠিতভাবে থাকুক। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পরে কংগ্রেস থেকে মুসলমানরা মুখ ফিরিয়ে নিয়েছিল। দায়ী গান্ধী পরিবার ছিল না, দায়ী ছিল নরসিমা রাও। কেননা নরসিমা রাও কংগ্রেসের নির্বাচিত প্রধানমন্ত্রী হলেও তার সম্পর্ক বা সংযোগ ছিল আরএসএস এর সঙ্গে। তো সেই জন্যে এই ক্ষতিটা সে কংগ্রেসকে কাজে লাগিয়ে, কংগ্রেসের রবার স্টাম্পকে কাজে লাগিয়ে বাবরি মসজিদ ভেঙেছিল। কিন্তু কংগ্রেসের মাসুল দিতে হয়েছে, মুসলমানরা মুখ ফিরিয়ে নিয়েছে। নেওয়ার পরে তারপরে যে নির্বাচন হয়েছে সেখানে কংগ্রেস প্রায় হারিয়ে গিয়েছিল ভারতবর্ষের মানচিত্র থেকে। তারপর সোনিয়া গান্ধী, সীতারাম কেশরী সর্বভারতীয় সভাপতি ছিলেন। পরে সোনিয়া গান্ধী এসে আবার হাল ধরলেন। হাল ধরার পরে 2004 সালে আবার কংগ্রেসের সরকার গড়ে
এবং 2009 সালেও একইভাবে ইউপিএ 2 সরকার হয়, যেখানে দুটো 5 বছরের আমলেই প্রধানমন্ত্রী হন ডক্টর মনমোহন সিং। অত্যন্ত সাফল্যময় এবং বর্ণময় সময়। ডক্টর মনমোহনের সময়ে ভারতবর্ষের শুধু মুসলমানরা নয়, সব স্তরের মানুষরা সমানভাবে ন্যায় আর ইনসাফ পেয়েছিল। আজকের সেই ইনসাফের জায়গাটা, আর ভারতবর্ষে ইনসাফ আছে এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে না। নরেন্দ্র মোদী ভালোবাসা দিতে পারে, এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না। তো ডক্টর মনমোহনের যুগ একটা স্বর্ণময় যুগ। তো সব কিছুর নিরিখে আজকের মুসলমানরা ভোট ব্যাংক, কিন্তু সেই ব্যাংকটা সংগঠিত করতে হবে। মুসলমানরা যদি মনে করে আমরা দেশের প্রধানমন্ত্রী হব, আমি মনে করব যে সেটা ভুল সিদ্ধান্ত হবে। মানে কাউকে মানে জেতাতে পারবে, কিন্তু নিজে জেতার জন্য রাজা হতে পারবে, রাজা করতে পারবে, কিন্তু রাজা হতে পারবে না। এটা ঠিক যে রাজার কে গড়ার জন্যে যেমন ভোট দেবেন, তেমন পার্লামেন্টে দাঁড়িয়ে ততটা সংখ্যায় যাতে মুসলিম জনপ্রতিনিধি পার্লামেন্টের সদস্য হতে পারেন, সেই বিষয়টাও কিন্তু সুনিশ্চিত করতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা সুনিশ্চিত হবে না যখন আমাদের রাজ্য স্তরে এবং সর্বভারতীয় স্তরে মুসলিম লিডার না গড়ে উঠবে। একটা লিডারের কথায় যদি গোটা ভারতবর্ষের 90% মুসলমান ভোট দেন, তাহলে একটা প্রধানমন্ত্রী কিন্তু ওই মুসলিম নেতার কাছে দায়বদ্ধ থাকবেন যে তাকে কি কাজ করতে হবে, মুসলিমদের জন্য কি উন্নয়ন করতে হবে। আজকের পশ্চিমবাংলায় যদি একটা নেতা তৈরি হন, যে নেতা বলবেন যে অমুক দলকে ভোট দাও, সেই দলের সরকার হবে, তো সেই দলের সরকার হওয়ার পরে সেই দলের যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি সকালবেলা একবার ওই মুসলিম নেতাকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের জন্যে আজকের কি কি কাজ করতে হবে বলুন, এবং সেই নেতা তিনি এসে কিন্তু আবার বলবেন যে এই কাজগুলো কিন্তু আমি করে দিয়ে অফিস থেকে বেরিয়েছি। আমাদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সেই শক্তিটা অর্জন করতে হবে। সেই শক্তিতে রাজনৈতিক শক্তিই হতে হবে, আমি এমনটা বিশ্বাস করি না, মনে করি না। শুধু ঐক্যবদ্ধ হলেই অর্ধেকটা কাঁপিয়ে দেওয়া যাবে। তো এই ঐক্যবদ্ধ হবার জন্যে মানে যে বিষয়টা আপনিও অনেক সময় আন্দোলন করেছেন, এই যে ইমামদের যেটা মানে ভাতা দেওয়া হয় বা যে স্যালারিটা দেওয়া হয়, এ থেকে উন্নতি হয়েছে না কোনো সে ক্ষতি হয়েছে, আপনার কি মনে হয়? আসলে ইমামদের আমরা বলি যে ভাতা দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি ওটা ভাতা নয়, আজকের দিনে ওটাকে ভিক্ষা বললেই ভালো হয় আর কি। ওটা আমাদের অধিকার। পশ্চিমবাংলায় রেল দপ্তর আর পূর্ত দপ্তরের পরে সব থেকে বেশি যদি কারো ল্যান্ড থাকে, জমি থাকে, সেটা হচ্ছে ওয়াকফ বোর্ডের জমি। কিন্তু রক্ষক ভক্ষকে পরিণত হয়েছে। সরকার ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো মুসলমানদের সুরক্ষার জন্য সরকার দায়িত্ব নিয়ে সরকার নিজেই ভোগ করছে, রাজনৈতিক দলগুলো ভোগ করছে, শাসক দল থেকে বিরোধী দল সবাই ভোগ করছে, শাসক দলের ছত্রছায়া থেকে প্রমোটাররাও ভোগ করছে, খোদ ওয়াকফ বোর্ডের লোকেরাও নাকি ওয়াকফ সম্পত্তিকে ভোগ করছে। ফলে রক্ষক ভক্ষকে পরিণত হচ্ছে। সমাজ থেকে ইনসাফ উঠে গিয়েছে, আল্লাহ ভীতি উঠে গিয়েছে। ফলে আজকে মানুষ মনে করছে যে আমাকে বড় হতে হবে, আর ওই অন্যদের মতাদর্শ দেখে এটা হয়েছে যে আমার কাছে যা কিছু আছে সব আমার জন্য হালাল। তো আপনার এই দীর্ঘ জীবনের এই যে আন্দোলন, এমন কিছু বিষয় আমাদেরকে একটু জানান যা জীবনে আপনার আফসোসই রয়ে গেছে, এটা হলে ভালো হতো। আমি বহুবার মুসলিম সংগঠনগুলোকে নিয়ে কলকাতায় বড় বড় সমাবেশ করেছি। সংকট যখন হয়েছে তখন সব জামাত একসঙ্গে এগিয়ে এসে আমাদের সঙ্গ দিয়েছেন, বড় সমাবেশ হয়েছে। কিন্তু সংকট কেটে যাওয়ার পরে সংগঠনগুলোকে একটা জায়গায় ধরে রাখতে পারিনি। এটা আফসোস, এটা একটা বড় আফসোস। যদি ধরে রাখতে পারতাম তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্যে রাস্তায় নামতে হতো না। কামরুজ্জামান ঘরে বসে কথা বললেই সংকট কেটে যেত এবং সরকারের কাছে বা প্রশাসনের কাছে ডেপুটেশন নিয়ে যেতে হতো না, প্রশাসন বাড়িতে পৌঁছে যেত। এটা একটা অনেক বড় আফসোস। তো
জীবনে আশা কি আছে? এখনো তো আশা আছে নিশ্চয়ই, যখন আপনার ব্লাডে আন্দোলন। বড় প্রত্যাশা রাখছি, আমি খুব বড় প্রত্যাশা রাখছি যে মুসলিম সংগঠনগুলো তারা ঐক্যবদ্ধ হবে। পুরাতন নেতৃস্থানীয় যারা, তারা যদি ঐক্যবদ্ধ নাও হয়, নিউ জেনারেশন একটা জায়গায় আসবে এবং নিউ জেনারেশন পুরাতন নেতৃস্থানীয়দেরকে একটা জায়গায় আসতে বাধ্য করবে, এবং যেদিন এক জায়গায় আসবে সেদিন কিন্তু মুসলমানদের সমস্ত দুর্যোগ কাটবে। আর পূর্ব আকাশ থেকে সেদিন যে সকালটা হবে ফজরের নামাজের পরে, সেটা একটা রঙিন সূর্য উঠবে। আপনার শেষ ইচ্ছা বা আশা যে এইটা আমি করব আগামী দিন, একটা পরিকল্পনা যদি আমাদেরকে বলেন, একটা পরিকল্পনা। আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা আমার প্রতিষ্ঠানকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপদান করা, আর দ্বিতীয় ইচ্ছা হচ্ছে যে প্রত্যেকটি সন্তানের কাছে শিক্ষা, আর শিক্ষার শেষে কাজের সুযোগ পৌঁছে দেওয়া। আপনি যে দীর্ঘদিন এই পুরো মানুষদেরকে নিয়ে আন্দোলন করেছেন বা এই জামায়াত করেছেন, এই সংখ্যালঘু যুব ফেডারেশন নিয়ে আপনার কি আগামী কি পরিকল্পনা আছে, কি করতে চান? আসলে আমি সংগঠনকে বড় করে দেখিনি। আমার মনে হয়েছে যে কাজের জন্যে মানুষকে সংগঠিত হতে হবে। সংগঠনকে ধরে রাখার জন্যে আমি বা কখনো সংগঠনকে ধরে রাখার জন্যে আমি কখনো আন্দোলন করিনি, বরং আমি আন্দোলন করেছি যাতে মানুষকে সংগঠিত করতে পারি, সংগঠন করেছি যাতে মানুষের স্বার্থে কাজ করা যায়। সেই জন্যে সংগঠন সংখ্যালঘু যুব ফেডারেশন না মাদ্রাসা ছাত্র ইউনিয়ন না সংখ্যালঘু কাউন্সিল, বিষয়টা এরকম নয়। সংগঠন আজকে ভাবলে কালকে তৈরি হয়ে যায়। আর আপনাদের দুয়ায় ভালোবাসায় কামরুজ্জামান যা করে মানুষ তা মনে রাখে আর কি। মাদ্রাসা নামটাও মানুষ জানতো না, কিন্তু আমরা যখন মাদ্রাসা ছাত্র ইউনিয়ন করলাম তখন রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, তারাও কিন্তু মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এই নামটা কোড করে ব্যবহার করে তারা বক্তব্য রাখতেন। অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আলোচনা করা। আপনার তো দুঃখের কথা শুনলাম, আপনার জীবনে তিনটে একটা খুশির মুহূর্ত আমাদের কাছে একটু শেয়ার করেন, যে সেই দিন আপনার খুব খুশি হয়েছে এই আপনার দীর্ঘ জীবনে। একদিন কলকাতায় প্রেস ক্লাব বুক করেছি, বড় আন্দোলনের ঘোষণা দেব, যেন টনক নড়ে যায় যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের। যেতে যেতেই পুলিশের পক্ষ থেকে একাধিক ফোন আসছে যে কামরুজ্জামান একটু নরম হতে হবে, একটু নরম হতে হবে। তো ওখানে যাওয়ার সাথে সাথে বললেন যে দাবিতে আপনি আন্দোলন বা ডাক দিতে আসছেন সে দাবিটা নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেছেন, এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আপনি যেভাবে বলবেন কাজটা সেইভাবে হবে। জুলফিকার সিনেমা বেরিয়েছিল এবং সেই সিনেমায় মেটিয়াবুরুজ খিদিরপুরকে একটা আতঙ্ক নগরী হিসাবে দেখানো হয়েছিল, ভারতবর্ষের বাইরের শক্তি, দেশদ্রোহী শক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এবং শুধু একটা হুমকি দিয়েই যখন আন্দোলন করতে হয়নি, কাজ হয়েছিল, তখন আনন্দ পেয়েছিলাম। আজকের হিজাব নিয়ে বহু সমস্যা তৈরি হচ্ছে আমার মায়েদের, সন্তানতুল্য ছাত্রীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে গিয়ে। রাজারহাটের একটি স্কুলে যেদিন শুনলাম যে ওখানে মেয়েটিকে হিজাব পরে যাওয়ার জন্য হেনস্থা করা হয়েছে, আমি একটি চিঠি নিয়ে স্কুলকে দিলাম। আমাদের ছেলেরা স্কুলের রিসিভ করে নিল, সাথে সাথে ওরা থানায় পাঠিয়ে দিল। সারা রাত গোটা রাজারহাট এ নিয়ে তোলপাড় হলো। গভীর রাত্রে রাজারহাট থানার তখনকার আইসি আমাকে ফোন করে বলছেন যে জামান সাহেব কালকে ডেপুটেশন দিতে আসুন, আমিও থাকবো, আমাদের পুলিশের লোকেরা সবাই থাকবেন। পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে, মেয়েটি হিজাব পরেই স্কুলে আসবে, তো আপনি না আসলেও চলবে, আপনার দাবি মিটে গিয়েছে, কিন্তু আপনি যেহেতু আসছেন আমরা হেডমাস্টার মশাই এবং ওই মেয়ের গার্জিয়ান সবাইকেই ডেকে রাখছি, আপনি আসুন। তো কিছু কিছু আন্দোলন কাজ না করেই যখন ফল পাওয়া যায় তখন তো একটু বাড়তি আনন্দ স্বাভাবিক। এবং এই কাজগুলো
কোনোটাই আমার ব্যক্তিগত স্বার্থে নয়। আর একটা কথা, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। 3টে সমস্যার কথা এখন যেটা পশ্চিমবাংলায় খুবই মানে প্রয়োজন এটা সমাধানের জন্য, কি দেখছেন আপনি 3টে সমস্যা? বড় সমস্যা হচ্ছে যে মুসলিমরা শিক্ষাক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে একটু একটু করে এগিয়ে যাওয়ার জন্যে, সেটা খুব সংখ্যায় ছোট হলেও মাত্র 10% ওবিসি সংরক্ষণ ছিল, এটাকে যেভাবে বন্ধ করে দেওয়া হলো এর পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে। এটার একটা সমাধান দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রায় নষ্ট হতে বসেছে শিক্ষকের অভাবে। মাদ্রাসায় অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে শূন্য পদগুলো আছে সেখানে শিক্ষক নিয়োগ করতে হবে। তা না হলে এখন যারা মাদ্রাসায় পড়ছে এরা সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোতে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে, চাকরির পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় সব পিছিয়ে পড়বে, নষ্ট হয়ে যাবে, একটা বড় জেনারেশন গ্যাপ হয়ে যাবে। আর তৃতীয় হচ্ছে যে আমাদের যে এই যে নাফরাত চলছে মুসলমানদের বিরুদ্ধে, যে নানানভাবে অপপ্রচার চলছে, এবং আমাদের কিছু মুসলিম ভাই আছেন তারা রাজনৈতিক শক্তির ইন্ধন পেয়ে রাজনৈতিক নেতানেত্রীদের কথা শুনে তারা এমন অপকর্ম করছে যার পুরো দায়টাই তখন আর সেই দলের নেতা হিসাবে দেখানো হচ্ছে না, তখন মুসলমান নেতা হিসাবে দেখিয়ে করে ইসলামকে ছোট করা হচ্ছে, মুসলমান সমাজকে ছোট করা হচ্ছে। ফলে এই জায়গা থেকে মুসলমান যারা একটু বোধগম্য রাখেন তাদেরকে বেরিয়ে আসতে হবে যে আমার কাজের দ্বারাই এরকম যেন কিছু নষ্ট না হয়, যে আমি যতটা না ক্ষতিগ্রস্ত হব তার থেকে বেশি ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। ইসলামের যে শাশ্বত বাণী সেটার উপরে কালিমা লিখতে হবে, মুসলমানকে কেউ অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে পারবে, এইটা যেন না হয়। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। এখন যা বর্তমান এই সমাজে অনেক আন্দোলন করছে, অনেক সংগঠন হচ্ছে, এমন একটা বিষয় যা থেকে আপনার আফসোস হয় যে এটা না হলে ভালো হতো, এটা কেন ভুল করছে, কি এমন বিষয় আপনি পুরো মনে করেন যা থেকে আপনার আফসোস হয় যে এটা কি করছে, এটা পুরো বাংলায় কি আফসোস হয় আপনার? আসলে যখন মুসলিমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে, একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে ফতোয়া দেয় এবং ইসলামের যে শাশ্বত বাণী সেটাকে বিকৃত করে নিজেদের স্বার্থে কথা বলে, তখন বেশি আফসোস হয় এই মজহাবি কোন্দল দেখে। জি, তো এটা একটা কথা খুব সুন্দর আপনি পুরো বলেছেন যে পুরো মেসেজ আপনি বাংলার মানুষকে কি এমন দিয়ে যেতে চান যা বাংলার মানুষ মনে রাখবে আপনি চলে যাবার পরে? মানুষকে সংগঠিত করে রেখে যেতে চাই এবং একটা লিডারের আন্ডারে গোটা মুসলিম যারা রাজনীতি করেন, যারা রাজনীতি করেন না, সবাই একটা লিডারের নেতৃত্বে অরাজনৈতিকভাবে চলে আসুক এবং সেদিন দেখবে অবশ্যই যে মুসলমানদের আর কোনো সমস্যা থাকছে না। একেবারে শেষ পর্যায়ে আপনাকে আমরা 3 মিনিট আমরা সময় দেব, আপনার নিজের যে গোটা বাংলার পুরো মানুষকে এবং গোটা ভারতবর্ষের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান, একদম নিজস্ব আপনার ব্যক্তিগত, এখানে আমরা কিছুই বলবো না। আমি চাই যে প্রত্যেকটি মানুষ অন্যের যে হক সেটা বুঝে দেওয়ার জন্যে সবসময় সচেতন থাকুক। আমি যখন নামাজ পড়ব আমি যেন না দেখি যে আমি রাস্তার উপরে নামাজ পড়ার জন্যে যারা নামাজ পড়ছে না তাদের কষ্ট হচ্ছে, আমার নামাজের দ্বারায় অন্যেরা যেন কষ্ট না পায়। আমি যারা বোরখা পরে তাদের বোরখাটাকে জোর করে খুলে না দেওয়া হোক, আর যারা বোরখা পরে না তাদের মাথাতেও জোর করে হিজাব চাপিয়ে দেওয়া হোক, এটাও
চাইছি না। আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি আছে, যে সহিষ্ণু তা আছে, সেটা বজায় থাকুক এবং ভারতবর্ষে যেভাবে চলার স্বাধীনতা চায় সে স্বাধীনতাটা মানুষ পাক। কেননা আজকের দিনে দেখা যাচ্ছে যে কাউকে জয় শ্রীরাম বলতে বাধ্য করানো হচ্ছে, তো কোথাও গোমাংস খাওয়ারকে অপরাধ হিসাবে সাব্যস্ত করে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হচ্ছে। গরু নিয়ে যাচ্ছে, কিনে নিয়ে যাচ্ছে, তাদেরকেও পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এটা খুব যন্ত্রণার, অত্যন্ত আফসোসের। রাত্রে ঘুমানোটাও তো কষ্টকর হয়ে যায় এই সমস্ত পরিস্থিতি দেখলে। মানুষ বেকার, তারা বাইরে থেকে গরু কিনে নিয়ে আসে, চুরি করে না, সেগুলো হয়তো মানুষের খাদ্যাভ্যাস আছে সে অনুযায়ী তারা মানুষের কাছে পৌঁছে দেয়। এটা ব্যবসায়ের একটা পার্ট। এটা ভারতবর্ষে ইল্লিগাল ব্যবসা নয়, তারপরেও এটা করা হচ্ছে। এই যে হিংসা মুক্ত হোক, কেউ কাউকে হিংসা করবে না, কেউ বড় হওয়ার জন্যে বড় মানুষগুলোকে ছোট করবে না, কেউ নিজে পয়সা বা ধনী হওয়ার জন্যে অন্য ধনীকে অর্থ চুরি করবে না, কেউ দাঁড়িপাল্লায় মানুষকে কম দেবে না। ধনীরা দরিদ্রদের হক অবশ্যই আদায় করবে। অসংখ্য ধন্যবাদ। আপনার এই মূল্যবান যে কথা পুরো সারা বাংলা ছড়িয়ে যাক এবং এটাকে যাতে আরও আগামী দিন যাতে বাস্তবায়ন করতে পারে, এটাই আমরা আশা রাখি। আওয়ার ভয়েসের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আওয়ার ভয়েস সম্পর্কে আপনি কি বলবেন একেবারে শেষ, আমাদেরও মানে যদি একটু উপরে মেসেজ বা। আগেও বলেছি, আওয়ার ভয়েস যেভাবে আমাদের মুসলিম নেতৃস্থানীয় যারা নানাভাবে সমাজের কাজ করছেন, ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তাদের বক্তব্যগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা করছেন, সেজন্য আমি অন্তরের অন্তরস্থল থেকে আওয়ার ভয়েসকে ধন্যবাদ জানাচ্ছি, সাফল্য কামনা করছি এবং আমি প্রত্যাশা রাখব যে হকের উপরে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা সেটা অবশ্যই মানে মেনে চলার 100-র ভিতরে 100% অবশ্যই চেষ্টা করব। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা আসে দেখছেন।